সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাতারে অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে অংশগ্রহণ এবং ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। প্রেস উইং জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে যোগ দেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ২০,০০০ কোটি টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সরকার। রিপোর্টে ১৭,৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। তবে রিপোর্ট পূর্ণাঙ্গ না হওয়ায় ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মালয়েশিয়া যাওয়ার টিকিট না পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েছিলেন হাজার হাজার যাত্রী। ভিসা ও ছাড়পত্র থাকলেও টিকিট সংকটে স্বপ্নভঙ্গ প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মীর। ৩১ মে ২০২৪ বিমানবন্দরে অপেক্ষারতদের সেদিনের কান্নার রোল ছুঁয়ে যায় বাংলাদেশের হৃদয়। আর এ ঘটনায় আদালতে রিট হলে ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। যার প্রেক্ষিতে মালয়েশিয়ায় ২০,০০০ কোটি টাকার ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে ১৭,৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। ১৭,৭৭৭ জন যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকার সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে তা কত শতাংশ, এসব তথ্য প্রতিবেদনে না থাকায় ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী ২৭ আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ৩০,০০০ শ্রমিকের জীবন নষ্ট করে ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সরাসরি শোনার জন্য গণশুনানির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার রাজধানী মানামায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা সরাসরি তুলে ধরেন। দূতাবাস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেন এবং সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। কর্মব্যস্তময় জীবনে দূরদেশে বসবাসরত প্রবাসীদের তেমন একটা একত্রে মিলিত হবার সুযোগ নেই। একঘেয়েমি জীবন থেকে একটু প্রশান্তি খুঁজতে অপেক্ষায় থাকেন কোনো ছুটির। শনিবার রাতে কুয়েত সিটির সিটি টাওয়ার হোটেলে প্রকৌশলী আতিকুর রহমানের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। সেখানে রং বেরঙের পোশাক পরে দেশ বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের স্বাদ নিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। পাশাপাশি গান, কবিতা, গল্প, আড্ডায় মেতে ওঠে সকলে। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি মালদ্বীপের নীল জলরাশি আর ধবধবে সাদা বালুকাময় সৈকতে মুগ্ধ হয়ে প্রতিদিনই ভিড় করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণ পিপাসুদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি পর্যটকদের পদচারণাও। বর্তমান সময়ে পর্যটকদের পছন্দের তালিকায় মালদ্বীপের গুলহি আইল্যান্ড। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে
ডেস্ক রিপোর্ট। শান্ত মনোরম পরিবেশ আর সমুদ্র সৈকতই মালদ্বীপের প্রধান আকর্ষণ। এখানে পানির রং নীল আর বালির রং ধপধপে সাদা। চারদিকে অফুরন্ত সাগরের জলরাশি, যার স্নিগ্ধতা মন কেড়ে নেয় পর্যটকদের। Tourist destinations in the world, and from the local islands, Guli is a rising destination in the Maldives. You can choose the local island Guli, because the Guli is the best island in Maldives. পান্না সবুজ জলে সাঁতার কাটা, সূর্য স্নান, স্কুবা ডাইভিং, নানা রকম রোমাঞ্চকর কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেন গুলহি দ্বীপের পর্যটকরা। আর এসব আয়োজনের জন্য প্রস্তুত স্থানীয় ট্যুর গাইডরা। নিরিবিলি অবকাশ যাপনে খুঁজতে আসা নব দম্পতিদেরও প্রথম পছন্দ এই দ্বীপরাষ্ট্র। সবকিছু মিলে এই জন্যই এটাকে খুব ভালো মনে করছি আমরা, বাংলাদেশের মার্কেটের জন্য এটা খুব ভালো হবে। অন্যান্য আইল্যান্ডের থেকে বাংলাদেশি গেস্টদের একটু আসা যাওয়া একটু বেশি। সহজ ভিসা নীতি, নিরাপত্তা ও ঝামেলামুক্ত পরিবেশ ও বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপমুখী করেছে। এছাড়া মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টগুলোতে কর্মরত বাংলাদেশিরা দেশীয় পর্যটকদের আন্তরিক সেবা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। This is the biggest hotel in this island, and we are trying to provide the best service. We have facilities like other resorts and hotels, which is like water sports, excursion activities. মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে প্রতিদিন গড়ে 7,000-এরও বেশি পর্যটক মালদ্বীপে আসে। চীন, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি এবং জার্মানি এই তালিকায় শীর্ষে। বাংলাদেশিদের অবস্থান 16তম। অনন্য সৌন্দর্যে সজ্জিত মালদ্বীপ যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। সরকারি ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নজরদারি থাকায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন পর্যটকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেনকে মালয়েশিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি বুকিত বিনতাঙ্গের ভিআইপি পিঠাঘরের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর আলহাজ এম এ কায়ুম। ওমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত প্রবাসীদের পরিবার 5.5 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায় করা সম্ভব হয়েছে। এর মধ্যে রংপুরের নীলফামারী জেলার প্রবাসী রাফি ইসলাম পেয়েছেন 70,000 ওমানি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.15 লাখ টাকা। বুধবার 23 এপ্রিল দুপুরে মাসকাটে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে রাফি ইসলাম সহ অন্য প্রবাসীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আলম। এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। আজকে ওর সম্পূর্ণ ক্ষতিপূরণ বাবদ 2.15 লক্ষ টাকা আজকে ওর হাতে ওকে সমর্পণ করছে। তার জন্য ওমান দূতাবাসকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দূতাবাসে এখন অনেক ল ফার্ম আছে, 4টি ল ফার্ম আছে আমাদের প্রায় 70 থেকে 80 জন লয়ার আছে 4টা ল ফার্মে। তো আপনারা কম্পেনসেশনের মামলাগুলো বাইরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করেন, আপনাদের সকল কম্পেনসেশন যথাসময়ে আপনাদেরকে প্রদান করা হবে। প্রবাসীদের মর্যাদাপূর্ণ অবস্থায় নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পবিত্র ওমরা পালন করতে আসা মেক্সিকো নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 24 এপ্রিল মক্কায় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কমিউনিটির সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। তিনি জানান, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মেধাবী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিগত দিনে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আপনাদের কলম আপনারা শানিত করেছেন, আপনাদের মাইক্রোফোনকে আপনারা যারা চলমান রেখেছেন, তাদের প্রতি আমি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাতে চাই যে তারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমগ্র দেশে বিদেশে প্রবাসে
একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই জগদ্দল পাথরটিকে বাংলাদেশ থেকে সরাতে সক্ষম হয়েছি। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 22 এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, যেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সংস্কার প্রক্রিয়া টেকসই করতে জনগণের মতামত নেয়ার উপর গুরুত্ব দেন দল দুটির নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ঐকমত্য কমিশন। নেওয়া হচ্ছে সংস্কার কমিশনগুলোর দেয়া প্রতিবেদনের ওপর রাজনৈতিক দলের মতামত বা প্রস্তাবনা, যার মধ্য দিয়ে জুলাই সনদ প্রণয়ন করবে অন্তর্বর্তী সরকার। রোববার গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করে কমিশন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে আলোচনায় অংশ নেন 7 সদস্যের প্রতিনিধি দল। শুরুতেই বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, রাষ্ট্রের গঠনতান্ত্রিক কাঠামো শক্তিশালী করাই কমিশনের মূল লক্ষ্য। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গণসংহতি আন্দোলনের নেতারা। সংস্কার প্রস্তাব নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন তারা। কেউ বলছে যে আগে পরের বিষয়ে, কিন্তু আগে বলছি যে সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। এরপর কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতারা। আলোচনা শেষে জানান, 166 প্রস্তাবের মধ্যে 121টিতে একমত তারা। শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন এই সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করতে পারে বলে আমরা মনে করি না। সেই জন্য আমরা সেই নির্বাচন, একটাই নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে আমরা বলতে চাই সংবিধান সংস্কার সভা নির্বাচন, এবং এর মধ্য দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর যে ম্যান্ডেট এবং সাংবিধানিক আইনগত যে বৈধতা পাওয়ার দরকার সেটি নিশ্চিত করা যাবে। গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দেশের ক্ষমতা কাঠামোতে বড় ধরনের সংস্কার আনা প্রয়োজন বলেও মত জেএসডির সাথে আমরা আংশিক একমত। সজল দাস, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।